হ্যালো। আপনি কি কখনো শুনেছেন এমন একটি আত্মা যে নিজের মৃত্যুর বিচার নিজেই এনেছে? আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিন্তু এই গল্পটা শোনার পর ঠিক আগের মতো থাকবেন কিনা জানি না, কারণ আজ আমি যে সত্য ঘটনা বলতে চলেছি সেটা ইতিহাসে একমাত্র যেখানে একজন মৃত মানুষ নিজের মৃত্যুর বিচার এনেছে। হ্যাঁ, এটা গল্প নয়, এটা একটা রেকর্ডেড ঘটনা। ঘটেছিল 1897 সালে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রিন ব্রায়ার নামে এক ছোট শহরে। আর আজ এই বাস্তব কাহিনী আমি আপনাদের শোনাব ছদ্মনামে, তবে ঘটনাগুলো একটুও বানানো নয়। তাই লাইট বন্ধ করে একা একা থাকলে ভালো শোনাবে, কিন্তু হঠাৎ যদি জানালায় ছায়া দেখেন তবে নিজ দায়িত্বে শুনবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ যে ঘটনাটা আপনারা শুনতে যাচ্ছেন তা ইতিহাসে একমাত্র ঘটনার মধ্যে পড়ে যেখানে একটি আত্মা নিজেই নিজের খুনের তথ্য দিয়ে খুনিকে আদালতে দণ্ডিত করিয়েছিল। ঘটনাটি 1897 সালে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রিন ব্রায়ার গ্রামে ঘটেছিল। এই গল্পে আমি যাদের নাম বলবো তারা সবাই প্রকৃত মানুষ, তবে আমরা কিছু ছদ্মনাম ব্যবহার করব কেবল কাহিনী পাঠের স্বার্থে। 1897 সালের জানুয়ারির শেষ সপ্তাহ, পশ্চিম ভার্জিনিয়ার এক নিঃশব্দ শীতল সকাল। মিসেস হ্যানসন তখন রান্নাঘরে বসে ঘরের আগুনে কাঠের উষ্ণতা নিতে নিতে কিছু সেলাইয়ের কাজ করছিলেন। হঠাৎ দরজা ঠেলে ঢুকল গ্রামের এক কিশোর, স্যাম। মিসেস হ্যানসন, এলভা, মিস এলভা, ওকে খুঁজে পাওয়া গেছে। ঘরের ভেতর নিচে পড়েছিল, কিছুতেই নড়ছে না। মিসেস হ্যানসনের হাত থেমে গেল। তার মেয়ের নাম এলভা জোনা হ্যানসন, বয়স মাত্র 21, বিয়ের মাত্র 3 মাস পেরিয়েছে। স্বামী এডওয়ার্ড শুয়ে গ্রামেরই এক লোহার মিস্ত্রি, সদ্য আগত, অনেকটাই গম্ভীর প্রকৃতির মানুষ। কিছু না বলেই মেরি দৌড়ে বেরিয়ে পড়লেন। এলভার বাড়ি সেই ছোট্ট গির্জার পেছনেই। ঘরে ঢুকতেই তিনি দেখতে পেলেন মেয়েটিকে ঘরের মাঝখানে কাঠের মেঝেতে শুয়ে আছে, হাত দুটো বুকের ওপর রাখা, চোখ বন্ধ, ঠোঁটের কোণে অদ্ভুত এক ছায়া। আর ঘরের কোণায় দাঁড়িয়ে আছেন এডওয়ার্ড, ঠোঁটে চাপা হাসি, কিংবা বিভ্রান্তিও বলা যায়। তিনি শুধু বললেন, ঘুমোতে গিয়েছিল আর ওঠেনি। ওর শরীরটা অনেক দিন ধরেই দুর্বল ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটির ঘাড়ের নিচে রং গাঢ় হয়ে গেছে, যেন রক্ত জমে গেছে। গলা ঘুরে আছে বাঁদিকে একটু বেশি। গ্রামের ডাক্তার ডক্টর ফ্লয়েড মায়ার্স পরদিন এসে বলেন, এটা হৃদরোগ হতে পারে বা গর্ভাবস্থার জটিলতা, কিছু বলা যাচ্ছে না। কিন্তু মিসেস হ্যানসনের মন শান্ত হয় না। তার হৃদয়ে যেন কিছু চাপা খচখচে আওয়াজ বাজতে থাকে। এলভা কি নিজের মৃত্যুতে রাজি ছিল, নাকি কোনো সত্যি চাপা পড়ে যাচ্ছে? এদিকে পুরো ফিউনারেলের সময় এডওয়ার্ডের আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। তিনি কাউকে মেয়েটিকে ছুতে দিচ্ছেন না, একটা সাদা রিমন প্যাঁচিয়ে তার গলা ঢাকা রাখছেন, কারো যোগ যেন না পড়ে তার গলার ওপরে। মিসেস হ্যানসনের চোখ ঠিক সেখানেই যায়। একটু দেখে নিতেই তিনি বুঝতে পারেন গলার নিচে ছিল এক অদ্ভুত রেখা, যেন কিছু প্যাঁচানো হয়েছিল একসময়, খুব জোরে।
রাত গভীর হলে এলভার মা সেই রাতেই প্রথম দুঃস্বপ্নের ভেতর মেয়েকে দেখতে পান। কঠিন ঠান্ডার মধ্যে এলভা দাঁড়িয়ে আছে অন্ধকার দোরগোড়ায়, গলা ঝুলে পড়া, চোখ ফাঁকা, ঠোঁটে ফিসফিস। সে শুধু বলে, আমি মরিনি মা, ও মেরেছে, গলায় হাত দিয়ে ভেঙে দিয়েছিল, আমি এখনো কথা বলতে পারি না মা। মেয়ে বিয়ের পর কেমন আছে এটা মা বুঝে ফেলে তার চোখ দেখেই, আর আমি সেই চোখেই কিছু একটা ভুল দেখে ফেলেছিলাম। কিন্তু তখন চুপ করে গিয়েছিলাম, কারণ মেয়ের মুখে ছিল হাসি। আজ যখন সে নেই, আমি শুধু সেই হাসির অর্থ খুঁজি। বিয়েটা হয় তাড়াহুড়ো করে। 3 মাস আগে গ্রামের এক লোহার মিস্ত্রি এডওয়ার্ড শুয়ে এসে পরিচিত হন এলভার সঙ্গে। দেখতে চমৎকার, কাজ জানে, তবে ভীষণ চুপচাপ। 3 সপ্তাহের মধ্যে সে এলভার পেছনে পড়ে থাকে, আর এলভাও যেন হঠাৎ এক নতুন প্রেমে পড়ে যায়। মায়ের অর্থাৎ মিসেস হ্যানসনের চোখে তখনও সন্দেহ ঢুকেছিল। এডওয়ার্ড যেন অতিরিক্ত পরিপাটি, অল্পতেই রেগে যায়, আর কখনো চোখে চোখ রাখে না। কিন্তু মেয়ে খুশি ছিল। সেই বলেছিল, মা, তুমি সবসময় ভয় পাও, সবাই তো খারাপ হয় না। আমি কাউকে ভালোবাসতে পেরেছি, এটা কি কম কিছু? বিয়ের পর এলভার সাথে যোগাযোগ কিছুটা কমে যায়। যখন আসত, তার চুল গুজে রাখা, জামা একদম নিখুঁত, মুখে হালকা প্রসাধনী, কিন্তু সেই প্রাণ ছিল না। মায়ের চোখে মনে হতো মেয়েটি যেন একটা নাটকের মধ্যে অভিনয় করছে। একবার এলভা বলেছিল, এডওয়ার্ড বলেছে আমি যেন সবসময় ভালো থাকি, ঠিকঠাক জামা পরি, কথা বলি ঠান্ডাভাবে, উনি এটা পছন্দ করেন। মায়ের মনে প্রশ্ন জাগে, এটা ভালোবাসা না নিয়ন্ত্রণ? একদিন দুপুরে মায়ের বাড়ি এলভা এসে হঠাৎ পড়ে যায় সিঁড়িতে। মায়ের উদ্বিগ্ন প্রশ্নে সে বলে, মাথা ঘুরে উঠেছিল মা, খেয়াল করিনি। কিন্তু যখন এলভা পাশ ফিরেছিল, তখন তার ঘাড়ের নিচে কালচে ছাপ ছিল, যেন সেখানে প্রচণ্ড জোর দিয়ে ধরা হয়েছিল এক সময়। মা কিছু বলেননি সেদিন, শুধু ভেতরটা খচখচ করতে লাগল। মৃত্যুর আগের রাতে মিসেস হ্যানসন ঘুমাতে পারছিলেন না। জানালার পাশে চেয়ারে বসেছিলেন। হঠাৎ যেন দূর থেকে একটা ঘোড়ার হালকা টুংটাং আওয়াজ এসে ভেসে এলো। তা অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা নরম গলার কান্না, অথবা নিঃশব্দের দরজা বন্ধ হওয়ার শব্দ। সেই রাতি ছিল তাদের শেষ দেখা। পরদিন ভোরেই এলভা আর ছিল না। এডওয়ার্ড তখন বারবার বলছিল তার শরীর খারাপ ছিল আগেও, সে নিজেই প্রায় সময় কান্না করত, আমাকে বলতো সে ভালো নেই। কিন্তু সেই কথার মধ্যে যেন একটা ফাঁকা শূন্যতা লুকিয়েছিল। তবে মিসেস হ্যানসনের সন্দেহ তখনও স্পষ্ট হয়নি। তিনি শুধু জানতেন, আমার মেয়ে এমনভাবে মারা যেতে পারে না, কিছু একটা লুকানো আছে। মেয়ের মৃত্যু মেনে নিতে পারেনি, কারণ সে মরেনি। তার ভেতর কিছু বলার ছিল, আর সেটা সে বলেছিল। কিন্তু গলায় কোনো শব্দ ছিল না, শুধু এক জোড়া চোখ, এক নিঃশব্দ আর্তনাদ। ঘুমের মতন না, জেগে জেগেই দেখেছিলাম তাকে। এলভার মৃত্যুর 4 দিন পার হয়েছে। গ্রামের বাতাস ভারী, সবাই মুখ টিপে কথা বলছে। কেউ বলছে মেয়েটি নাকি সন্তান সম্ভবা ছিল, কেউ বলছে বিষণ্ণতায় ভুগছিল। কিন্তু মিসেস হ্যানসন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল। মেয়ের চোখের শেষ চাহনি, তার গলার দাগ, আর তার স্বামী এডওয়ার্ডের অস্থিরতা সব যেন অদৃশ্যভাবে একে অন্যকে জুড়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর অংশটা শুরু হয় তখন, যখন সে ফিরে আসে। ঘটনাটি হয় মৃত্যুর 5ম রাতে। রাত 3:30। জানালার বাইরে ঘন কুয়াশা, বাতাস নিঃশব্দ, কেবল আগুনের চুল্লির কাঠ জ্বলার হালকা শব্দ। মিসেস হ্যানসন তখন ঘুমিয়েছিলেন না, তিনি জেগেছিলেন। হঠাৎ ঘরের দরজার খিল নড়ে ওঠে, যেন হাওয়ায় নয়, কারোর হাতে। চোখ খুলে দেখেন দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকেছে একটা সাদা ছায়া। ধীরে ধীরে এগিয়ে আসছে তার বিছানার পাশে।
প্রথমে ভেবেছিলেন দৃষ্টিবিভ্রম, কিন্তু যখন চোখের সামনে এসে দাঁড়ায় তখন তিনি দেখে ফেলেন এলভার মুখ একদম শান্ত, চুপচাপ, শুধু চোখ দুটো দিয়ে যেন কিছু বলতে চাইছে, কিন্তু গলায় কোনো শব্দ নেই। হঠাৎ সে মাথা নিচু করে, গলা স্পর্শ করে এক হাতে, আর চোখে কান্নার ছায়া। তারপর সে গলা একটু ঘোরায়, যেন দেখাতে চায় ভাঙা হাড়। মিসেস হ্যানসন চিৎকার করতে পারেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, শুধু বিছানার চাদরের নিচে নিজের হাত চেপে ধরে তাকিয়ে থাকেন। ছায়াটি ধীরে ধীরে দেয়ালের দিকে হাঁটে আর হাওয়ার মতো মিলিয়ে যায়। পরদিন সকাল, মিসেস হ্যানসন কাউকে কিচ্ছু বলেন না, কিন্তু রাত 2টোর পরে তাঁর ঘুম আর আসে না। 2 দিন পর ফের দেখা যায় সেই ছায়াকে। এবার আর শুধু দেখায় না, সে কথা বলে। নির্জন ঘরে যখন জানালার কাঁচের উপরে শিশির জমে উঠছে, তখন ফিসফিসে এক স্বর, মা, আমি ওর হাত থেকে পালাতে চেয়েছিলাম। আমি কিছু বলিনি, কারণ ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি বেঁচে থাকতে চাইনি। আমাকে সে গলায় পেঁচিয়ে, তারপর আর কথা শেষ হওয়ার আগেই ছায়াটা নিঃশব্দে মিলিয়ে যায়। এই ঘটনার পর মিসেস হ্যানসনের সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, আমার মেয়ে ফিরে আসছে, সে কিছু বলতে চাইছে। আমি যদি এখন চুপ থাকি, তাহলে তার আত্মা কোনোদিন শান্তি পাবে না। ঘুমের মধ্যে কখনো এমন কিছু দেখা যায় যা অতীত নয়, বর্তমানও নয়, যেন কেউ আপনাকে কিছু দেখাতে চায়, চোখের সামনে এনে দাঁড় করিয়ে দেয় সেই সময়টাকে যেটা কেউ আর বলতে পারছে না। সেই রাতটা চতুর্থ রাত, তেমনই এক স্বপ্ন, অথবা হয়তো কোনো আত্মার জবানবন্দি। এলভার মৃত্যুর পর মিসেস হ্যানসনের ঘুম পুরোপুরি বদলে গিয়েছিল। তিনি যেন ঘুমিয়েও জেগে থাকেন, আর জেগে থেকেও কোথায় যেন ডুবে যান। প্রথম 3 রাত ছিল শুধু ছায়া, ফিসফাস, কিন্তু চতুর্থ রাত, সেটা ছিল ভিন্ন। রাত আনুমানিক 3:20, বাইরে প্রচণ্ড ঠান্ডা, জানালার কাঁচে জমে আছে পাতলা বরফের আস্তরণ। চোখ বুঝতেই যেন ঘরের আবহাওয়া পাল্টে যায়। দেখেন, একটা ছোট ঘর, কাঠের দেওয়াল, আর সেই ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে এলভা। তবে এবার সে চুপ নয়, সে ধীরে ধীরে মুখ তুলছে, গলা ছুঁয়ে বলছে, আমি বলেছিলাম মা, আমি আর পারছি না। ও অনেক ভয়ঙ্কর, ওর রাগ, ওর চোখ। সেই মুহূর্তে দৃশ্যটা বদলে যায়। ঘরের ভেতর এলভা দাঁড়িয়ে আছে এক কোণে, তার সামনে স্বামী এডওয়ার্ড গলায় হাত রেখে ধমকাচ্ছে, তুমি আমার কথা শুনলে না কেন? কই বলেছিলাম না বাড়ি থেকে বেরোবে না? এলভা কাঁপা গলায় বলছে, আমি তো শুধু মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এডওয়ার্ড আর কিছু না বলে ধাক্কা দেয়, এলভা পড়ে যায়। তারপর সে এগিয়ে আসে, তার গলায় হাত রাখে। মিসেস হ্যানসনের ঘুমন্ত চোখে সেই দৃশ্য যেন বাস্তব। গলার উপর চাপ, এলভার চোখ বড় হয়ে যায়, ঠোঁট কাঁপে। তারপর একটা মৃদু কচ শব্দ, গলা বাঁ দিকে ঘুরে যায়, দৃশ্যটা থেমে যায়, সবকিছু স্থির। তারপর এলভা আবার তার সামনে এসে দাঁড়ায়, সেই ভাঙা গলা নিয়েই বলে, তুমি কি বলবে না মা? সবাইকে বলবে না? আমি তো আর পারছি না। আমি না বাঁচতাম, আমি এভাবে মরতে চাইনি। মিসেস হ্যানসনের গলা দিয়ে কিচ্ছু বেরোয় না, শুধু চোখের কোণে অশ্রু। হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি উঠে বসেন, নিঃশ্বাস নিচ্ছেন গভীরভাবে। তার শরীর ঘামে ভিজে গেছে। ঘড়ির কাঁটা বলছে 3:29। চোখের সামনে তখনও সেই মুখ, ভাঙা গলা, ফিসফিসে স্বর, আর ভয়ের সেই মুহূর্তটা একটি মায়ের দুঃস্বপ্ন নয়, বরং একটি মেয়ের মৃত্যুর পুনরাভিনয়। সকাল হতেই মিসেস হ্যানসন গিয়ে দেখা করেন গ্রামের বিচারক ও শেরিফের সঙ্গে। তিনি শান্ত গলায় বলেন, আমি জানি আপনাদের কাছে এইসব অবাস্তব মনে হবে, কিন্তু আমি আমার মেয়েকে দেখেছি। প্রতিটি রাতে সে এসে বলে গেছে কিভাবে তাকে মারা হয়েছে। আমরা যদি তার কবর খুলে দেখি, তার গলা ভাঙা, এটা আমি শপথ করে বলছি। গ্রামের সবাই শুধু চেয়ে থাকে, একটি মা, একটি আত্মা, আর একটি অনিচ্ছাকৃত হত্যার সত্যি, এই তিনে মিলে এখন এক ভয়ঙ্কর দাবি তুলেছে। আমি জানি মেয়েকে ফিরিয়ে আনা যাবে না,
কিন্তু যদি এখন আমি চুপ থাকি, ও শান্তি পাবে না। আর যারা সত্য লুকিয়ে রাখছে তাদের শান্তি পাওয়ার অধিকার নিশ্চয়ই নেই। 1897 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, গ্রামের ছোট্ট প্রশাসনিক ভবনে শেরিফ জর্জ হ্যানলি মুখোমুখি বসে আছেন মিসেস ম্যারি হ্যানসনের সঙ্গে। মেয়ের মৃত্যুর পর থেকেই মিসেস হ্যানসন যে গল্প শোনাচ্ছেন তা এখন গ্রামের প্রতিটি ঘরে কানাঘুষো হয়ে পৌঁছে গেছে। মেয়ের এলভার আত্মা তার সামনে এসে খুনির নাম বলেছে, এটা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু কেউ এড়িয়ে চলতেও পারছে না। শেরিফ ধীর কণ্ঠে বলেন, আপনি বুঝতে পারছেন আপনি যা বলছেন তা প্রমাণ ছাড়া বিশ্বাসযোগ্য না, কিন্তু আপনি যেভাবে স্পষ্টভাবে কথা বলছেন আমরা অন্তত তদন্ত করতে পারি। মিসেস হ্যানসন বলেন, আমি শুধু চাই মেয়ের দেহ আবার দেখা হোক, গলা দেখলেই সব বোঝা যাবে। এদিকে প্রশাসনের মধ্যেও দ্বিধা। একটা ভূতের কথায় কবর খোঁড়া, এটা সরাসরি আইন বা বিজ্ঞান দুটোর সঙ্গেই যায় না। কিন্তু একদিন হঠাৎ ডাক্তার ফ্লয়েড মায়ার্স নিজেই বলেন, আমি যেদিন এলভার দেহ দেখি তখন তার গলায় হাত দিতে দেওয়া হয়নি। স্বামী নিজেই সব সামলে নেয়, এমনকি আমার মুখের সামনে সবও সাজিয়ে দেয়। আমার মনে হচ্ছিল আমি ঠিকমতো পরীক্ষা করতে পারিনি, হয়তো আমরা ভুল করেছি। এই কথা প্রশাসনের টেবিলে পৌঁছতেই শুরু হয় চুপচাপ অনুমোদনের প্রক্রিয়া। 3 সপ্তাহ পর গ্রামের গির্জার পাশে ছোট্ট কবরস্থান। এলভার কবর খোঁড়া হবে এমন সিদ্ধান্তে গ্রামের অনেকেই ভয় পেয়ে যায়। কেউ কেউ গুজব ছড়ায়, এটা করলে আত্মা অশান্ত হয়ে ঘুরে বেড়াবে। আবার কেউ বলে ভূত বেঁচে আছে বলেই ডাক দিচ্ছে। কিন্তু শেরিফ আর ডাক্তার তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। 1897 সালের 22 ফেব্রুয়ারি সকাল 7:42 এলভার কবর খোঁড়ার কাজ শুরু হয়। কোনো আনুষ্ঠানিকতা নেই। মিসেস হ্যানসন দূরে দাঁড়িয়ে আছেন, হাতে তার মেয়ের সেলাই করা পুরনো চাদর, চোখ স্থির। শেষ পর্যন্ত কফিন খোলা হয়। ডাক্তার মায়ার্স এবার নিজের হাতে পরীক্ষা শুরু করেন। প্রথমে বুক, হাত, পায়ের হাড় সব ঠিক। তারপর তিনি গলায় হাত দেন। এক মুহূর্ত নিস্তব্ধতা। তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। তিনি একবার মিসেস হ্যানসনের দিকে তাকান, তারপর শেরিফের। গলার উপরের হাইয়েড হাড় ভাঙা, সাফ চিহ্ন রয়েছে, চাপ দিয়ে পেছন থেকে বাঁদিকে ঘোরানো হয়েছে। এটা কোনো রোগে হয়নি, এটা হত্যা। স্পষ্টভাবে গলা চেপে ধরা হয়েছিল। শব্দ ছড়ায় আগুনের মতো, গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। মেয়েটি সত্যিই হত্যা হয়েছিল। মা যা বলেছিল সেটা যদি শুধু স্বপ্ন হতো তাহলে কিভাবে এটা জানতেন? তবে কি ভূত সত্যিই বলেছিল? এলভার স্বামী এডওয়ার্ড তখন নিজেই পালানোর চেষ্টা করে, কিন্তু প্রশাসন তাকে পাকড়াও করে। তার অতীত ঘেটে উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। এটা তার 3য় বিবাহ। আগের স্ত্রীদের একজন অজানা অসুস্থতায় মারা যায়। মিসেস হ্যানসনের হাতে তখন শুধু একটি কথা ঘুরছে, আমার মেয়ে মরে গিয়েও নিজের পক্ষে সাক্ষ্য দিল, আর আমি কেবল একজন বাহক ছিলাম। সবাই বলেছিল মেয়েটি মারা গেছে স্বাভাবিকভাবে, কিন্তু গলার হাড় তো বলছিল মৃত্যুর আগেও সে কাঁপছিল, আর সেই কাঁপা কাঁপা হাড় নিজেই সাক্ষ্য দিল সে মরেনি, তাকে মারা হয়েছিল। গ্রিন ব্রায়ার গ্রামের ছোট্ট গির্জার পাশে মানুষের জটলা। কেউ ফিসফিস করে বলছে, মেয়েটার মা আগেই বলেছিল কবর খোঁড়ো, আর কেউ মুখ নিচু করে বলছে, ও গড, ওরা যা বলেছে তাই যদি সত্যি হয় তাহলে তো ভূতের কথা মিথ্যে নয়। কিন্তু এসবের মাঝেও ঘরের ভেতরে একেবারে শান্ত মুখে দাঁড়িয়ে আছেন ডাক্তার ফ্লয়েড মায়ার্স। তার হাতে ধরা একটা মোটা মেডিকেল নোটবুক। তাতে লেখা হচ্ছে প্রতিটি হাড়ের অবস্থা। শেষে যখন গলার হাড়ে পৌঁছান তার কলম থেমে যায়। ডাক্তার বললেন, গলার হাইয়েড হাড় সম্পূর্ণভাবে ভাঙা, 3টে জায়গায় ক্ষত রয়েছে, যেমনটা হয় যখন কেউ পেছন থেকে খুব জোরে গলা চেপে ধরে। এটা সঠিক মৃত্যু বা আত্মহত্যা নয়, এটা স্পষ্ট হত্যা। শেরিফ পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ধীরে বললেন, তাহলে সে যা বলেছিল মায়ের কাছে স্বপ্নে, তা? ডাক্তার কাঁপা গলায় বলেন, আমি বিজ্ঞানী, অতি প্রাকৃত বিষয়ে কিছু বলবো না, কিন্তু একটি কথা বলি, ওই নারী, তার মেয়ে, সে যেভাবে ঘটনার বিস্তারিত বলেছে তা না দেখে কেউ বলতে পারবে না। অন্যদিকে গ্রেপ্তার করা হয়েছে এডওয়ার্ড শুয়েকে। সে প্রথমে কিছুই স্বীকার করছে না।
তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং সেই একই ধরনের ঠান্ডা হাসি। তবে যখন পুলিশ তার অতীত খোঁজে বেরিয়ে আসে, এডওয়ার্ড এর আগে 2 বার বিবাহিত ছিল। প্রথম স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়, দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে পালায়। গ্রামের অন্য জায়গায় সেই যে পরিচিত একটা অত্যন্ত কন্ট্রোলিং এবং খিটখিটে স্বভাবের মানুষ। শেরিফ যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তোমার স্ত্রীর গলার হাড় ভাঙা ছিল? এডওয়ার্ড চোখ নামিয়ে বলে, ও সবসময় কথা বলতো বেশি। গ্রামের মানুষ ভয়ে অস্থির। একজন নারী মৃত হয়েও নিজের কণ্ঠ দিয়ে বিচার এনে দিয়েছে, আর একজন পুরুষ জীবিত হয়েও একে একে ফাঁসে হয়ে যাচ্ছে। এক রাতে মিসেস হ্যানসন ঘুমোতে যান। জানালা খোলা, একসময় হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে। তিনি চোখ বুজে থাকেন, কিন্তু মনে হয় যেন আবার সেই গলা ফিসফিস করছে, তোমাকে ধন্যবাদ মা, তুমি শুনেছিলে, এখন আমি শান্তি চাই। যখন আদালতে দাঁড়াতে হলো, তখন আমি বুঝলাম বিচার কেবল কাগজ কলম দিয়ে হয় না। কোনো কোনো সময় একটি আত্মার কণ্ঠেও থাকে সাক্ষ্যের ওজন। 1897 সালের মার্চ মাস, গ্রিনবায়ের শহরের ছোট্ট কোর্টরুমে আজ জনসাধারণের প্রবেশ নিষেধ, কারণ এক অভূতপূর্ব মামলার শুনানি শুরু হচ্ছে। এক নারী অভিযোগ এনেছেন যে তার মেয়ে মরে গিয়ে ফিরে এসে তাকে খুনির নাম বলেছে। শুনে আইনজীবী, সাংবাদিক, এমনকি কোর্ট ক্লার্করাও কপাল কুঁচকে বসেছিল। এটা কি সত্যিই বিচারযোগ্য কথা? কোনো মায়ের স্বপ্ন কি আদালতে গ্রহণযোগ্য প্রমাণ হতে পারে? প্রথম দিনে সরকারি কৌশলীর বক্তব্য ছিল পরিষ্কার। এডওয়ার্ড শুয়ে তার স্ত্রী এলভা হ্যানসনকে গলা টিপে হত্যা করেছে। তার গলায় পাওয়া গেছে স্পষ্ট ক্ষত ও হাড় ভাঙার চিহ্ন। এছাড়া অভিযুক্ত সন্দেহজনকভাবে ডাক্তারকে পরীক্ষা করতে দেয়নি এবং অতীতেও তার সাথে রহস্যজনক মৃত্যু জড়িত ছিল। বিচারক ধীরে নাড়ান মাথা। এই পর্যন্ত সবকিছুই ছিল সাধারণ ফৌজদারি মামলা। কিন্তু তখনই শুরু হয় অস্বাভাবিক অধ্যায়। আদালতের কাঠগড়ায় গোঠের মিসেস ম্যারি হ্যানসন। ঘরে তখন কেমন একটা গা ছমছমে নীরবতা। বিচারক তার শপথ গ্রহণ করান। আপনি কি শপথ করেন আপনি যা বলবেন সত্য বলবেন এবং কিছু গোপন রাখবেন না? তিনি মাথা নাড়েন। তার কণ্ঠ শান্ত, কিন্তু চোখে আগুন। আমার মেয়ে 4 রাত ধরে আমার কাছে ফিরে এসেছিল। সে নিজেই বলেছিল তার মৃত্যুর বিবরণ। আমি এসব স্বপ্ন বলছি না, আমি বলছি সে আমাকে দেখতে এসেছে। কিছু লোক নড়ে বসে। বিচারক ভ্রু কুঁচকে বলেন, আপনি কি বলছেন মৃত ব্যক্তির আত্মা আপনাকে সাক্ষ্য দিয়েছে? মিসেস হ্যানসন সোজা তাকিয়ে বলেন, হ্যাঁ, আপনারা যাই ভাবুন, আমি শুধু বলছি সে বলেছিল, মা, ও আমাকে পেছন থেকে গলা চেপে ধরেছিল, আর কবর খুঁড়ে আপনারাই তো দেখেছেন গলার হাড় ভাঙা ছিল। আমি কিভাবে আগে থেকে জানলাম? ঘর নিঃশব্দ। এমনকি এডওয়ার্ড শুয়ের মুখেও সেই মুহূর্তে একটা ভয়ের ছায়া খেলে যায়। বিচারকের মন্তব্য, আদালত অলৌকিক শক্তিকে আইনের প্রমাণ হিসেবে গ্রহণ করে না, কিন্তু আদালত এও জানে যে তথ্য চিকিৎসা পরীক্ষার আগে বলা হয়েছে তা যদি হুবহু মিলে যায় তাহলে সেটা এড়িয়ে যাওয়া যায় না। এই বিবেচনায় সাক্ষ্য গ্রহণযোগ্য। পুরো বিচার 8 দিন চলে। চিকিৎসক, প্রতিবেশী, পুরনো স্ত্রীদের অভিজ্ঞতা সব মিলিয়ে এডওয়ার্ড শুয়ে দোষী সাব্যস্ত হন। তবে তাকে ফাঁসি নয়, দেওয়া হয় আজীবন কারাদণ্ড। কারণ আদালত বলেছিল, যদিও এই মামলা ইতিহাসে একমাত্র যেখানে একটি আত্মার বর্ণনা তদন্তের পথ দেখিয়েছে, তবুও আমরা রায় দিচ্ছি মানুষের আদালতের নিয়ম মেনেই। বিচার হয়ে গেছে। সবাই বলেছিল এখন আর কিছু হবে না। কিন্তু বিচার মানেই তো সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। যার গলা টিপে ধরা হয়েছিল তার শ্বাস নিতে সময় লেগেছিল, তাই হয়তো তার আত্মারও শেষ হতে সময় লাগছে। বিচার শেষ হয়েছে প্রায় 1 মাস। এডওয়ার্ড শুয়ে এখন ওয়েস্ট ভার্জিনিয়ার স্টেট কারাগারে। সেখানে সে কারো সঙ্গে ঠিক করে কথা বলে না। নিত্য রাতে একা বিছানায় বসে দেওয়ালের দিকে তাকিয়ে থাকত। প্রথম দিকে কারারক্ষীরা ভেবেছিল সে হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু এরপর শুরু হয় অদ্ভুত ঘটনা। প্রথম রাত 3টে তার সেল থেকে হঠাৎ আওয়াজ আসে, তুমি এসেছ? আমি তো কিছু করিনি। গার্ড এসে দেখে সে নিজের গলায় হাত দিয়ে হঠাৎ ঝাঁকুনি দিচ্ছে, চোখ ফাঁক করে তাকিয়ে আছে সামনে।
অথচ সামনে কেউ নেই। দ্বিতীয় রাত, একাধিক কয়েদি অভিযোগ করে এডওয়ার্ডের সেলের পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় কেউ ফিসফিস করে কাঁদছে। তারা বলে ওর পাশে যেন কেউ বসে থাকে। আমরা শুনেছি নারী কণ্ঠে কেউ বলছে, তুমি আমার কণ্ঠ কেড়ে নিয়েছ, এবার তোমার ঘুম আমি নেব। কর্তৃপক্ষ কিছুই প্রমাণ করতে পারে না, তবে কয়েক সপ্তাহের মধ্যে এডওয়ার্ড একেবারে চুপ হয়ে যায়। মিনওয়াইল মিসেস হ্যানসেনের জীবনও বদলে গেছে। তিনি ঘর থেকে বের হন কম। এক রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখেন। মেয়েটা একেবারে ছোটবেলার মতো পোশাকে দাঁড়িয়ে হাসছে। এবার আর চোখে ভয় নেই। সে শুধু বলে, তুমি আমাকে জাগিয়ে তুলেছিলে মা, এবার আমি ঘুমোতে চাই। তুমি পারবে তো এবার ঘুমোতে? মিসেস হ্যানসেনের চোখ বেয়ে নেমে আসে অশ্রু। তিনি বলেন, হ্যাঁ মা, এবার আমরা দুজনেই ঘুমাবো। এই ঘটনার বহু বছর পর গ্রিনবায়ার ঘোস্ট কেস ইতিহাসে লেখা হয়, দ্য ওনলি নোন কেস ওয়ার আ ঘোস্টস টেস্টিমনি হেল্পড কনভেক্ট আ মার্ডারার। কিন্তু কেউই এটা অস্বীকার করতে পারে না যে কেউ একজন মরে গিয়েও কথা বলেছিল, আর কেউ একজন জীবিত থেকেও প্রতিদিন ধীরে ধীরে মৃত হয়ে যাচ্ছিল। মেয়েটি 4 রাত এসেছিল, কথা বলেছিল, বিচার হয়েছিল, খুনি ধরা পড়েছিল। কিন্তু আমি এখনো মাঝরাতে চমকে উঠি, কারণ সে একদিন বলেছিল, শেষ দেখা এখনো বাকি আছে মা। বিচার শেষ, এডওয়ার্ড জেলে, গ্রাম শান্ত। গ্রিনব্রায়ার ধীরে ধীরে ফিরে গিয়েছে নিজস্ব ছন্দে। কিন্তু কেউ কেউ এখনো বলে, রাতে গির্জার পাশ দিয়ে গেলে যেন একটা চাপা কণ্ঠস্বর শোনা যায়, মা, আমি এখনো ঠিক চলে যাইনি। 1 বছর পর স্থানীয় পত্রিকায় একটা ছোট্ট খবর বের হয়। ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট কারাগারে কয়েদি এডওয়ার্ড শুয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। সাধারণ খবর, কিন্তু কারা কর্তৃপক্ষ চুপচাপ তার সেল বন্ধ করে দেয়। অফিসিয়াল রিপোর্টে লেখা ছিল, মৃত্যুর পূর্বে কয়েদি ঘুমিয়েছিলেন, হঠাৎ বিছানায় ছটফট করতে করতে মারা যান। কিন্তু এক কারারক্ষী পরে মুখ ফসকে বলে ফেলেন, আমি নিজে দেখেছি, ওর চোখ তখন খোলা ছিল, আর গলা ঘষে ঘষে বলছিল, তুমি এসেছ, এবার তুমি আসছো। অন্যদিকে মিসেস হ্যানসেনের শেষ স্বপ্ন। এক রাতে তিনি গভীর ঘুমেছিলেন। স্বপ্নে তিনি দেখলেন একটা ঝিলিমিলি আলোয় মেয়ে অ্যালভা দাঁড়িয়ে আছে। কোনো কান্না নেই, শুধু এক ধরনের শান্তির আলো। সে বলল, তুমি বলেছিলে মা, তুমি ঘুমাবে। আমি এসেছিলাম শেষ দেখা দিতে, এবার সত্যিই চলে যাব। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কণ্ঠ এবার পেছনে রেখে গেলাম, তোমার কণ্ঠেই ছিল সাহস মা। গ্রিনব্রায়ার গোস্ট কেস নিয়ে অনেকেই লেখে, যেভাবে এক আত্মার কথায় বিচার হয়েছিল, কিন্তু তারা কেউ লেখে না সেই মায়ের কথা যে 4 রাত ঘুমায়নি, যে নিজের মেয়ের আত্মার কান্না শুনে সমাজের সামনে দাঁড়িয়ে পড়েছিল এবং বলেছিল, ওর কণ্ঠ আমি হব। বিচার হয়েছিল, সত্য প্রমাণিত হয়েছিল। তবুও প্রতিটি মা জানে, যে মেয়ে মরে গিয়েও ফিরে আসে, সে কেবল ন্যায় চায় না, সে চায় মা তার জন্য জেগে থাকুক। আর সেটাই হয়তো আত্মার শেষ শান্তি। গল্পটা যদি শুধু গল্প হতো, তাহলে হয়তো ভয় পেতেন না। কিন্তু এটা ইতিহাসে লেখা, একটা মৃত কণ্ঠের সাক্ষ্য, যা আজও অন্ধকারে কানে বাজে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, মাঝরাতে জানালা খোলা রাখবেন না, যদি না কেউ সত্যিই ফিরে আসতে চায়। Like and subscribe.